যে কিভাবে এই টাকাগুলো সরালেন নিজের নামে। আপনাকে এই কথাটা শুরুতে বলে নেওয়া ভালো যে গতকালকে প্রথম পর্বে আমরা যেটা আলোচনা করেছি যে তার ট্যাক্স যে চুরিটা সেটা হচ্ছে যে কোম্পানি থেকে কিভাবে ট্যাক্সটা সে ফাঁকি দেয়, এটা হচ্ছে তার ব্যক্তিগত আয় থেকে কিভাবে সে ট্যাক্সটা ফাঁকি দেয়। কেমন এই ব্যাপারটা এই ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, আপনি ইউনুসের ব্যক্তিগত যে ইনকামটা হয়, ইউনুস যেটা করে আর কি, যে এই ব্যক্তিগত ইনকামের যে তার যে ট্যাক্স ধার্য করেছে সরকার বা ধার্য হওয়ার কথা, সেটা যাতে তাকে না দিতে হয় সে একটা ট্রিক অবলম্বন করে। কি অবলম্বন করে আপনি হয়তো বা জেনে থাকবেন, যদি কোনো মানুষ আপনার শতত্যাগ করে মানে তার অর্থ করি এগুলো মানে দরিদ্রদের জন্য বা চ্যারিটেবল অর্গানাইজেশনে দিয়ে দেয়, যেটা দুস্থ মানবতার কল্যাণে ব্যয় হবে, এই ধরনের যদি কোনো কর্মকাণ্ড ঘটায় তাহলে তাকে ট্যাক্স দিতে হয় না। কিংবা এগুলো যদি কাউকে গিফট করে দেয়, অর্থাৎ আমাদের দেশের যে বাংলাদেশের যে গিফটের যে আইনটা আছে 1990, একদমই দাদা, আপনার কথা শুনতে শুনতে রোজকার মতো আমি একটু নথিগুলো এখানে দিতে বলবো প্রোডাকশন টিমকে, যাতে আমরা দেখাতে পারি। বলুন দাদা। ট্যাক্স আইনে বলা আছে কোনো মানুষ যদি মৃত্যু চিন্তা করে, অর্থাৎ তিনি ভাবছেন যে আমি মারা যাব, আমার তো জীবন শেষ হয়ে এসছে, আমি এই টাকাগুলো দিয়ে দিব আমার মৃত্যু চিন্তা করে, এই মৃত্যু চিন্তা এবং আরেকটি ব্যাপার আছে যে এই টাকাগুলো যদি মৃত্যু চিন্তা করে তিনি তার কাছের আত্মীয় স্বজন যেমন ছেলে মেয়ে স্ত্রী কিংবা পার্টিকুলার কিছু আত্মীয় স্বজনকে তিনি দান করেন, তাহলে ওই টাকার উপরে তাকে আর কোনো ধরনের কর দিতে হবে না। অর্থাৎ আমি যদি আজকে 50 কোটি টাকা ইনকাম করি আজকে, এবং এই টাকাটা যদি আমি ট্রাস্ট করে দিয়ে দেই একটা কোন একটা অর্গানাইজেশনকে, যে দেখো আমি আর এই টাকাটা চাই না, এটা তোমরা অন্য কাজে ব্যবহার করবে, মৃত্যু চিন্তা আমি দিয়ে দিলাম। 50 কোটি টাকার জন্য ধরা যাক ট্যাক্স আসতে হচ্ছে আপনার 5 কোটি টাকা, আমাকে কিন্তু এই 5 কোটি টাকা দিতে হচ্ছে না। তো ইউনুস এই কাজটা যখন করা শুরু করলো, তখন ট্যাক্স অফিস লক্ষ্য করলো যে তিনি এর আগে ট্যাক্স দিতেন, মানে এই ঘটনার আগে, কিন্তু হঠাৎ করে তার ট্যাক্স দেওয়া তিনি বন্ধ করে দিয়েছেন। ঘটনাটা কি? তখন তারা দেখতে পান যে তিনি 3টা ট্রাস্ট গঠন করেছেন, এবং এত নার্সিসিস্ট একজন মানুষ, এই মানুষটাকে আমি সবসময় বলি খুবই নার্সিসিস্ট। যেমন তার ট্রাস্টগুলোর নাম শোনেন, প্রফেসর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট, একদম প্রফেসর মোহাম্মদ ইউনুস ফ্যামিলি ট্রাস্ট, এবং মানে তিনি যাই করেন না কেন তার জীবনে ইউনুস নামটা তিনি একটা কমন রেখেছেন। আর তার অন্যান্য ধান্দাগুলোর জন্য তিনি নাম রাখেন হচ্ছেন গ্রামীণ, যে কোনো কিছুর আগের গ্রামীণ, এবং তার ব্যক্তিগত জীবনের যা কিছু আছে ইউনুস নামটা তিনি ব্যবহার করেন। তো আপনি লক্ষ্য করে দেখেন যে তিনি ইউনুস ফ্যামিলি ট্রাস্ট, তারপরে হচ্ছে মোহাম্মদ ইউনুস ট্রাস্ট, এবং আপনার ইউনুস সেন্টার 2011-12, 2012-13 এবং 2013-14 আমি একটু দেখাতে বলবো, এই যে এই পেজে সেগুলো রয়েছে, আমি একটু দেখাতে বলবো। আমি দাদার কথা শুনতে শুনতে যা দেখছি সেটা আপনাদেরকে একটু বলি। সেটা দেখেন 2011-12 অর্থ বছরে তিনি 56,50,00,000 টাকা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্টে দিয়েছেন, অর্থাৎ নিজের নামেই করা একটা ট্রাস্ট। এই ট্রাস্টের আবার তিনি ট্রাস্টে রেখেছেন, কিন্তু এই ট্রাস্টের বেনিফিশিয়ারি আবার তিনি, বড় অদ্ভুত ব্যাপার। এবং ওই একই বছর অর্থাৎ 2011-12 অর্থ বছরে তিনি 5 কোটি, এখানে 5,20,00,000 মনে হয় না, এই টাকাটা তিনি দিয়েছেন ইউনুস ফ্যামিলি ট্রাস্টকে। এবং আপনার এখানে দেখা যাচ্ছে আরো একটা 5,69,000, হ্যাঁ 5,69,000 টাকা ইউনুস সেন্টারে দিয়েছেন। আবার 2012-13 অর্থ বছরে তিনি 8,15,00,000 টাকা দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্টে, এবং 2013-তে এই টাকাগুলো স্প্লিট করে দিয়েছেন, 7,50,00,000 দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট, এবং ইউনুস ফ্যামিলি ট্রাস্টকে দিয়েছেন 15,00,000 টাকা। তাহলে তিনি এই 3টা অর্থ বছরে অদ্ভুত ভাবে যেটা করলেন, তার নিজের বানানো ট্রাস্ট, এই নিজের বানানো ট্রাস্টের ট্রাস্টি আবার রাখলেন তার আত্মীয় স্বজন কিছু মানুষকে, আবার বেনিফিশিয়ারি হলেন তিনি নিজেই। অর্থাৎ তার এই টাকাটা তিনি দিয়ে দিয়েছেন বলছেন চ্যারিটেবল অর্গানাইজেশন বা মৃত্যু চিন্তা করে। আবার ট্রাস্ট অফিস খোঁজ নিয়ে দেখলো যে এই টাকাটাই তার ড্রাইভারের খরচ মেটানো হচ্ছে, তিনি যে আপনার দেশের বাইরে যাচ্ছেন। আমি একটা নথি পাঠিয়েছিলাম, আপনি যদি সেটা লক্ষ্য করেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে ইউনুস প্রতি বছর কতবার বিদেশে যান, এই টাকাটা তার এই ট্রাস্ট থেকেই মেটানো হয়। এখন আপনি যদি কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশনের টাকা দিয়ে দেন নিজের ইনকামের টাকা, সেটা তো আর আপনার থাকে না, এটা দান করে দিয়েছেন আপনি। তো শেষ পর্যন্ত আপনার এই ব্যাপারে আপনার ট্যাক্স অফিস এটা ধরা পড়ে তাদের কাছে,
হ্যাঁ তারা 2013 সালের ডিসেম্বরে উনাকে একটা নোটিশ দেন যে আপনি যা করেছেন, এখানে আপনি জালিয়াতি করেছেন আপনার এই দানের উপরে, অর্থাৎ আপনি যেটাকে দান বলছেন আমরা সেটাকে দান মনে করছি না, আপনি এটার উপরে ট্যাক্স দিবেন। ইউনুস তখন এই নোটিশটা পেয়ে, আপনি যদি ক্রোনোলজিটা একটু বের করেন যে মামলাটার কিভাবে হয়েছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে 2014 থেকে মূলত প্রসিডিংসটা শুরু হয়, অর্থাৎ 2013 সালে তার বিরুদ্ধে যখন আপনার এই চার্জটা গঠিত হয়, নোটিশটা আসে, তখন আপনার যেটা হয় যে তিনি আদালতের শরণাপন্ন হন। প্রথমে তিনি জানাচ্ছে একদম, আমরা সেই ডকুমেন্টটাই এই মুহূর্তে দেখাচ্ছি দাদা, আপনি যেটা বলছেন যে এই যে মামলার ধারাবাহিক ক্রমবিবরণী, এই যে রাইট, যেটা এখান থেকে দেখা যাচ্ছে, লক্ষ্য করুন যে তিনি আপনার জাতীয় রাজস্ব বোর্ডেই আপনার যেই একটা নিজস্ব অ্যাপিলেট ডিভিশন আছে, সেইখানে তিনি এই যে এখানে লেখা আছে যুগ্ম কর কমিশনার। তারা প্রথমে যখন আপনার কোনো ট্যাক্সের ব্যাপারে আপনাকে ট্যাক্স দিতে বলবে, আপনি প্রথম অ্যাপিলটা করবেন ট্যাক্স অফিসেরই যেই আদালতটা আছে সেইখানে। সেখানে দুইটা চেম্বার আছে, প্রথমটাতে তিনি হেরে যান, বলা হয় যে না আপনাকে ট্যাক্স দিতেই হবে। এরপরে তিনি ওই একই আদালতে তিনি অ্যাপিল করেন, সেখানেও তিনি হেরে যান। পরবর্তী সময় তিনি যেটা করেন, তিনি হাইকোর্টে তিনি আসেন, রেফারেন্স মামলা করেন তিনটা, একটা 108, একটা 109 এবং একটা 110, এই তিনটা রেফারেন্স মামলা করেন 2015 সালে। 2015 সালে মামলাটা করার পরে হাইকোর্ট একটা লম্বা সময়ের জন্য এই মামলাটা তাদের কার্যতালিকাতে না আসার কারণে এটা লম্বা সময় আটকে থাকে, অর্থাৎ তার এই মামলাটা অনেকটা বলা যায় যে ডেড মানে মৃত অবস্থাতে কোর্টে পড়ে থাকে, এটা কার্যতালিকা তার আসে না। আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর মামলার চাপ বা মামলার কারণে সেটার কার্যতালিকাতে আসেনি। 2023 সালের আপনার এই মামলাটা আবার কার্যতালিকাতে আসে এবং হিয়ারিং হয়। তখন হাইকোর্ট সিদ্ধান্ত দেয় যে না, ট্যাক্স অফিস আপনাকে যেই রায়টা দিয়েছে, অর্থাৎ আপনি যেটাকে দান বলছেন সেই দানের উপরে যে আসলে ট্যাক্স হয়, কারণ আপনার এটা দান ছিল না, আসলে আপনাকে ট্যাক্স দিতে হবে। তখন তিনি হাইকোর্টের দুটো বিভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্টের দুটো বিভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। তিনি অ্যাপিলেট ডিভিশনে যান, সেখানেও তিনি হারেন। আপনাকে একটা কথা বলে রাখা ভালো, তিনি যখন 2015 সালে হাইকোর্টে যান, ওই যে ট্যাক্স অফিসের রায়টা উনার পক্ষে না আসার কারণে, একটা নিয়ম হচ্ছে এমন যে উনার কাছে কর বিভাগ উনার কাছে প্রায় 16 কোটি প্লাস টাকা পেতেন। তো যখনই আপনি হাইকোর্টে অ্যাপিল করবেন এই ধরনের মামলার ক্ষেত্রে, আপনাকে একটা সুনির্দিষ্ট টাকা দিয়ে তারপর অ্যাপিল করতে হবে। সেই সময় তিনি প্রায় 3.5 কোটি টাকা জমা দিয়ে তারপর অ্যাপিল করেছেন। কেমন? তো 3.5 কোটি টাকা তিনি জমা দেন, যেহেতু তিনি মামলাতে চূড়ান্তভাবে হেরে যান, ফলে যেটা হয় তার বাকি থাকে হচ্ছে আপনার 12 কোটি 46 লক্ষ 72,608 টাকা,